সেই সকাল থেকে জয়পুর সাইড সিংয়ে বেরিয়ে আমের ফোর্ট আর জয়গড় ফোর্ট দেখতেই আমাদের দুপুর 12টা বেজে গেছে। তো এখন চলেছি নাহারগড় ফোর্টের দিকে। মহারাজা জয়সিং টু 1734 সালে এই নাহারগড় ফোর্ট বানিয়েছিলেন। মেনলি বাকি দুটো ফোর্টকে রক্ষার জন্যই কিন্তু এটা বানানো। শুরুতেই নিয়ে নিল 50 টাকা পার্কিং এর জন্য। তো এরপরে আমরা ফোর্টের দিকে এগোচ্ছি। বেশিরভাগ মানুষজনই কিন্তু একটু বিকেলের দিকে আর কি নাহারগড় ফোর্টটা ভিজিট করে, কারণ এখান থেকে খুব সুন্দর সানসেট দেখতে পাওয়া যায়। তবে এখানে সন্ধেবেলায় কোনো লাইট অ্যান্ড শো তো হয় না, আম্বের ফোর্টে সেটা হয়। তো চলে এসেছি পার্কিং এরিয়াতে। গাড়িটা প্রথমে পার্ক করে দিয়ে তারপর যাব ফোর্টের দিকে। টিকিট কাটতে হবে তার আগে। ফোর্টের পাঁচিল দেখতে পাওয়া যাচ্ছে, ওই যে উপরটায় রয়েছে ফোর্টের পাঁচিল। তো বিরাট বড় ফোর্ট। প্রচুর ফলের দোকান বসেছে এই জায়গাটায়। আসলে গরমের মধ্যে মানে ফল খেতে বেশ ভালোই লাগবে। আচ্ছা, এবারে এই ফোর্টে এন্ট্রি নিতে গেলে টিকিট প্রাইসটা একটু বলে দিই। ইন্ডিয়ানদের জন্য 52 রুপিস, আর স্টুডেন্ট হলে তার জন্য 22 রুপিস। প্রপার স্টুডেন্ট আইডি কার্ড শো করতে পারলে অনেকটাই কিন্তু ছাড় পাওয়া যাচ্ছে এই টিকিটগুলোতে। চারদিক আরাবল্লী পাহাড়ে ঘেরা এই নাহারগড় ফোর্ট সকাল 10টা থেকে একদম সন্ধ্যা অবধি খোলা থাকে। সামনেই যে গেটটা দেখতে পাওয়া যাচ্ছে এটাকে বলে তারি গেট। তো এর মধ্যে দিয়ে আমাদেরকে ঢুকতে হবে। ভিতরটায় ঢোকার পরেই একটা ছোট্ট শিব মন্দির রয়েছে এখানে। তো শিব ঠাকুরকে প্রণাম জানিয়ে আবার সামনের দিকে এগিয়ে চলা। এই ফোর্ট ভালো করে ঘুরে দেখতে গেলে কিন্তু ঘন্টা 2 টাইম লেগেই যাবে, তবে আমরা চেষ্টা করবো একটু তাড়াতাড়ি করার আর কি। দেখার জিনিসগুলো এখানে মেনশন করে দেওয়া আছে: ওয়াক্স মিউজিয়াম, শীষমহল, সানসেট পয়েন্ট। ফোর্টের ভিতরটা কিন্তু বেশ খানিকটা অন্যরকম, একটুখানি আধুনিক স্টাইলের। এখানে সাজানো গোছানোগুলো। শীষমহল রয়েছে, শীষমহল তো ভিতরে একটা রয়েছে, তো যাবো আমরা দেখতে সেটা। অনেকে বলে যে নাহারগড় কথাটার অর্থ হচ্ছে বাঘের ঘর। আসলে এই ফোর্টের ভিতরে একটা বাউলি রয়েছে যেখান থেকে বাঘ নাকি এসে জল খেত। তো সেই কারণেই হয়তো এই নাহারগড় নামকরণটা করা হয়েছে। আবার অনেকের মতে এই ফোর্টের অরিজিনাল নাম তো ছিল সুদর্শনগড়। তবে প্রিন্স নাহার সিং ভূমিয়ার আত্মার প্রভাবে নাকি এই ফোর্টের কনস্ট্রাকশনটা বারবার বাধাপ্রাপ্ত হচ্ছিল। তারপরে ফোর্টের ভিতরেই ওনার নামে একটা মন্দির খুলে দেওয়ার পরে সবটা ঠিক হয়ে যায়। এখান থেকে পুরো জয়পুর শহরটাকে কি সুন্দর দেখতে লাগছে দেখো। অসাধারণ একটা ভিউ পয়েন্ট এটা। এখান থেকে জাস্ট ভিউটা শুধু একবার দেখো। হায়দ্রাবাদের গোলকুন্ডা ফোর্ট থেকে এরকম ভিউ পেয়েছিলাম আগে, আর এখানে এত সুন্দর লাগছে জায়গাটা। আর বাড়িগুলোর মধ্যে এই যে হালকা একটা নীলচে কালার রয়েছে আর কি, ওই কালারটা যেন বেশি আর কি অ্যাট্রাক্ট করছে। পিঙ্ক তো রয়েছেই, উপরটা অনেকগুলো ব্লু কালারটা খুব সুন্দর লাগছে জিনিসটা। সাজানো গোছানো একদম একটা শহর। জায়গাটাকে দেখতে অনেকটা পার্কের মতো লাগছে। তো যাই হোক, একটু আগেই তো দেখলাম যে ওখানে পুতুল নাচ চলছে। আমরা এখন রয়েছি নাহারগড় ফোর্টের উপরে। তো এখানে দিওয়ানি আম, দিওয়ানি খাস সবই রয়েছে, তার সাথে পুতুল নাটিকা হচ্ছিল, পুতুল নাচ আর কি। তো সেটাও একটুখানি দাঁড়িয়ে এনজয় করলাম। আর সবচেয়ে ভালো লাগলো সেটা হচ্ছে ভিউ পয়েন্ট। সানরাইজ পয়েন্টও রয়েছে, সানসেট পয়েন্টও রয়েছে, খুব সুন্দর। ডান দিকটায় বিরাট বড় একটা বাউরি বা স্টেপ ওয়েল রয়েছে। অ্যাকচুয়ালি এই স্টেপ ওয়েলটা থেকে আগে নাকি বাঘ জল খেতে আসতো।
তো সেখান থেকেই বাঘের ঘর বা নাহারগড় এই নামকরণগুলো এসেছে অনেকে মনে করে। আগেকার দিনে রাজস্থানের জলের এতটাই স্কেয়ারসিটি ছিল যে এই স্টেপ ওয়েলগুলো বানিয়ে রেখে তার মধ্যে জল স্টোর করা হতো। তবে এখন তো পরিস্থিতি অনেকটাই উন্নত হয়েছেই বলবো। ওয়াটার স্টোর করে রাখার জন্য আরও একটা জলের ট্যাঙ্ক টাইপের রয়েছে আর কি। এই যে টঙ্কা, নাহার বাবা মন্দির, এগুলো এখন আর তো ব্যবহার হয় না, সেই জন্য বোধহয় ঢাকা ঢুকো দিয়ে রেখেছে একদম। রয়েছে এখানে একটা ছোট্ট বজরংবলী মন্দির, তো এটাকে বলছে নাহার বাবা মন্দির। নাহারগড় ফোর্টের হন্টেড হিস্ট্রিটাতে যে মন্দিরটার কথা উল্লেখ আছে সেটাই বোধহয় এই মন্দিরটা। এবারে আমরা এগোচ্ছি মাধবেন্দ্র ভবনের দিকে। এই প্যালেস অ্যাকচুয়ালি বানিয়েছিল মহারাজা মাধব সিং, আর তার নাম অনুসারেই এটাকে মাধবেন্দ্র ভবন বলা হয়। দোতলা কনস্ট্রাকশন, উপরের ছাদ থেকে জয়পুর শহরের ভিউটা খুব সুন্দর আসে। যুদ্ধ বিগ্রহ সবকিছু থেকে যখন অবসর মিলত সেই সময় মহারাজা এখানে এসে থাকতেন, এবং শুধু তিনি নয় তার গেস্টরাও থাকতেন এখানে। বিল্ডিংয়ে ঢোকার মুখেই রাখা রয়েছে যুদ্ধজয়ের দুটো কামান। রাজপুত আর হিন্দুস্তানি আর্কিটেকচারের মিশ্রণ দেখতে পাওয়া যায় এখানে। প্রচুর ঘর রয়েছে এই বিল্ডিংটার মধ্যে, আর রাজস্থানি পেন্টিংগুলো তো অসাধারণ। আস্তে আস্তে আমরা বিল্ডিংয়ের অন্দরমহলের দিকে ঢুকবো, সেখানে প্রচুর গল্প রয়েছে আর কি। তো যাই হোক, এটাই হচ্ছে এই বিল্ডিংয়ের পুরো সেন্টার পয়েন্ট, আর এটাকে ঘিরেই চারদিকে প্রচুর ঘর রয়েছে আর কি। একটা দুটো নয়, প্রায় 9-10খানা ঘর। আসলে রাজা মাধব সিং এর 9 জন রানী ছিল। প্রত্যেকটা ঘরের সাথেই অ্যাটাচ বারান্দা, কিচেন, সমস্ত কিছু রয়েছে আর কি। দেওয়ালে পেন্টিংসগুলো এত সুন্দর, তো প্রত্যেকটা ঘরেই আমরা মোটামুটি ঢুকবো। এরপর ওই পেছনে গেটটার মধ্যে দিয়ে ঢুকলাম এখানটায়। সবকটা ঘরে কিন্তু মোটামুটি একই স্টাইলে বানানো। নিচের তলাটা ছিল পুরো উইন্টার প্যালেস, সেই কারণে এর মধ্যে ফায়ার প্লেসও রয়েছে কিন্তু। আর উপরের তলাটাকে বলা হতো সামার প্যালেস। জয়পুর শহর থেকে এই ফোর্টটা 600 ফুট উঁচুতে রয়েছে। গাইডের থেকে শুনছিলাম যে 3 জন রাজা মিলে এই প্যালেসটা পুরো বানিয়েছিলেন। সোয়াই জয় সিং 1734-এ তিনি বানিয়েছিলেন ডিফেন্স পারপাসে। সেই জন্যই চারদিকের পাঁচিল বানিয়েছিলেন, সৈন্যদের থাকার জায়গা বানিয়েছিলেন। তো এরপরে রাজা হয়েছিলেন রাম সিং 1835। তিনি বানান দুতলা প্যালেস। তার উপরে 1880-তে রাজা হন মাধব সিং। তার ছিল 9 জন রানী। তো 9 জন রানীর জন্য 9টা অ্যাপার্টমেন্ট এখানে তৈরি করা হয়েছিল। শীতকালে রানীরা সব একতলায় নেমে আসতেন, আর দোতলায় উঠে যেতেন হচ্ছে গ্রীষ্মকালে, কারণ দোতলায় প্রচুর আলো বাতাস। কাজগুলো কি সুন্দর জায়গা, এগুলো मेरा शाही बिस्तर कहाँ है? मुझे शाही बिस्तर पे सो रहे हैं। मेरा शाही बिस्तर कहाँ गया? महारानी, तुम नहीं लाते मेरा शाही बिस्तर? चलो একই রকম। চলো, এই যে এদিকে এদিকে ছাতকা রাস্তা, ছাতকা রাস্তা নেই कहीं। वैसे मैं नीचे देखने के लिए এটাই ছাদে ওঠার রাস্তা। ওখান থেকে এই উপর পর্যন্ত উঠে এলাম। সিঁড়িগুলো বেশ খাড়া রয়েছে। ছাদের উপর থেকে দেখলে এই যে 9টা অ্যাপার্টমেন্ট, সেগুলো বেশ সুন্দর করে চিনতে পারা যায় আর কি। কনস্ট্রাকশনগুলো বেশ প্রমিনেন্ট।
এখন প্রচন্ড রোদ্দুর আর কি, একটু বিকেলের দিক করে এলে এনজয় করা যায় ভালো আর কি, তখন হাওয়াও দেয় সুন্দর আর সূর্যের তেজটাও কমে যায় খানিকটা। আর উপর থেকে জয়পুর শহরের ভিউটা যা সুন্দর দেখতে লাগে। এই যে পুরো জয়পুরটা দেখতে পাওয়া যাচ্ছে উপর থেকে, কি সুন্দর লাগছে দেখো। यहाँ पर सिटी में जो भी घरों का ब्लू छत किया है बहुत अच्छे से नज़र आ रहा है, शायद इसीलिए जोधपुर को ब्लू कर दिया। ऊपर से जोधपुर भी ऐसे ही ब्लू ब्लू लगे और ज़्यादा ब्लू, जैसे ब्लू सबसे ज़्यादा खिल रहा है इवन मोर। चलो 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 चलो। ভাবা যায় এই বাড়িটাতে মানে 9 জন রানী মিলে একসাথে থাকতো, মানে দেখে অবাক হচ্ছে রীতিমতো। এই যে এদিকটায় রয়েছে সানসেট ভিউ পয়েন্ট দুপুরবেলায়, আর সেটা না হয় নাই দেখছি, কারণ ভিউ পয়েন্ট তো উপর থেকে ভিউ সুন্দরই দেখলাম অনেক। রাজস্থান যে এতটা সবুজ এটা কিন্তু আমার ধারণা ছিল না। আর এখানে ঘুরতে এসে মানে মনে হচ্ছে যে এই গাছগুলো হচ্ছে এদের অ্যাসেট। এত তাপমাত্রা এখানে, মানে চূড়ান্ত টেম্পারেচার, মাথা ফাথা ধরিয়ে দেয় একটুখানি হাঁটাহাঁটি করলে, গরমে ঘেমে নে একাকার অবস্থা। গাছগুলো হচ্ছে মানে কি বলবো, এরা যে ছায়া দিচ্ছে সত্যি, প্লিজ কেউ গাছ আর কেটো না, মানে গাছ না কেটে এইভাবে গাছকে বাড়তে দেওয়া উচিত, তাহলে হয়তো আমরাও বাঁচবো আর কি। नजरिया लागे नहीं कहीं, ओ नजरिया लागे नहीं कहीं। এই হচ্ছে সেই নাহারগড় ফোর্ট, যেটা থেকে আর কি ডক্টর হাজরাকে ঠেলা মেরে ফেলে দেওয়া হয়েছিল। সত্যি এত উঁচু, মানে কেল্লাগুলো, সেখান থেকে যদি কাউকে এরকম ঠেলা মেরে ফেলে দেয় তার আর হাত পা অবশিষ্ট কিছু থাকবে না। ডক্টর হাজরা যে আলটিমেটলি প্রাণে বেঁচে গেছিল, এটা কিন্তু বিরাট ব্যাপার। এই যে আমরা দুজন কেল্লায় কেল্লায় ঘুরে কেল্লা ফতে করে বেড়াচ্ছি আর কি। রিয়েলি আমাদের জন্য কেল্লা ফতে, কোথা থেকে এসে আমরা কোথায় ঘুরছি ভাবো, শুধু কেল্লা ফতে ছাড়া কি বলবো ওগুলোকে। 3/4 हो गया आज, 3/4 हो गया आज। तो वैसे उतना ज्यादा ट्रेकिंग नहीं कि ऊपर उठना पड़ेगा ये वो, बस प्लेन रास्ता। हम लोगों तो माउंटेन रोड पर घूमने का ये है, बस गर्मी अगर ना होता तो और अच्छा होता, और टाइमिंग का तो प्रॉब्लम ना होता। घूम के देखो यार क्या है, चलने का कोई प्रॉब्लम नहीं है यहाँ पर। এসে বসে গেছি গাড়িতে, আর ফলের থালাও হাজির আমাদের সামনে। তুই খেয়েছিস? আমি খেয়েছি এক প্লেট। এবার তাহলে ফল খেতে খেতে এগোনো যাবে আর কি। সামান্য একটু পথ এগিয়ে এসেই পথের এই জায়গাটায় গাড়ি থেকে আবার নামলাম, কারণ কি সবুজ দেখাচ্ছে চারদিকটা, আর ওই জয়পুরের ভিউটাও আসছে এখান থেকে, সেই জন্যই নামলাম এখানে একটু। যত দূরে চোখ যাচ্ছে শুধু সবুজ আর সবুজ, কত যে গাছপালা, কত যে সবুজ এখানে। মেঘালয়কে এক এক সময় মনে হচ্ছে হার মানিয়ে দেবে যায়। খুব সুন্দর জায়গা, দারুণ সুন্দর জায়গা, দারুণ এনজয় করছি। রাজস্থান একদম জাস্ট ফাটাফাটি জমে গেছে। এখান থেকে জলমহলটা দেখতে পাওয়া যাচ্ছে ওই লেকের ভিতর। যাই হোক, জুম করলে দেখা যাচ্ছে আর কি, কাছ থেকে তো গিয়ে একটু বাদেই দেখবো।
এই যে দেখো, এই জায়গা থেকে জলমহলকে কত কাছে দেখাচ্ছে। লেকটা হচ্ছে মানসাগর লেক, তার মধ্যেই জলমহল। লেকের নাম মানসাগর, তার মধ্যেই জলমহল রয়েছে। চারদিকে আরাবল্লী রেঞ্জ। তো কাছ থেকে দেখা যাচ্ছে ভেবে এক্সাইটমেন্টে এখানটাই নেমে পড়লাম। তারপর দেখলাম যে আরও কিছুটা কাছে যাওয়া যায় জলমহলকে দেখার জন্য। যদিও ভিতরে তো ঢোকার অনুমতি নেই, বাইরে থেকে দূর থেকেই এভাবে দেখতে হবে। তবু আরও কিছুটা কাছ থেকে দেখার জন্য সামান্য একটুখানি এগোতে হবে। যে পাহাড়গুলো দেখা যাচ্ছে ওগুলোর রিফ্লেকশনটা জলের মধ্যে পড়েছে, তো কি সুন্দর। এটার ভিতরে যদি ঢোকা যেত, বেশ বোটে করে নিয়ে যেত ভিতরটায়, আরো ভালো লাগতো। অনেকটা ত্রিপুরার সেই নীরমহলের মতন। নিজেদের গাড়ি নিয়ে ঘুরতে বেড়ানোর এটাই মজা। সারা জয়পুর শহর আমরা টোটো করে ঘুরে বেড়াচ্ছি। আর এই জায়গাটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো, হাওয়া মহলের প্রায় কাছাকাছি আমরা কিন্তু চলে এসেছি। তো হাওয়া মহলে অবশ্যই ঢুকবো, তবে সেটা দেখাবো পরের ভিডিওতে, কারণ এই ভিডিওটাকে এখানেই রাখছি। খুব তাড়াতাড়ি ফিরে আসবো পরের ভিডিওটা নিয়ে। তো ততক্ষণের জন্য টাটা।